হুম, তো যেখানে ছিলাম সেটা হলো আমরা আরেক ধরনের কোয়েশ্চেন পাই, সেটা হলো প্রবলেম সলিউশন। মানে আপনাকে কিছু প্রবলেম বলে যে এই কারণে কি প্রবলেমস হয় এবং কি সলিউশনস দরকার। তো যেমন ধরেন এই প্রবলেমগুলা কি এবং কি কারণে হয় এবং এই প্রবলেমের সলিউশন কি হতে পারে। এই হলো ২ টা। তাহলে দেখেন এক্সাম্পল একটা কোয়েশ্চেন বলছে। নাওএডেইজ বর্তমানে মেনি পিপল সাফার ফ্রম স্ট্রেস রিলেটেড ইলনেসেস। মানে স্ট্রেসের জন্য কিছু ইলনেস হয়। হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম? এই যে দেখেন প্রবলেম, এই প্রবলেমের কারণগুলা কি? ২ টা কারণ লিখতে হবে মিনিমাম, এবং হোয়াট মেজার্স মানে কি সলিউশনস করা যায় এটাকে রিডিউস করার জন্য। তাহলে এটার যখন আমি আনসার করব, কি করব? প্রথমে ইন্ট্রো প্যারাগ্রাফটা লিখব। ইন্ট্রো প্যারাগ্রাফটায় কি করব? প্রথম লাইনটা হবে এই যে এখানে যে গিভেন লাইন সেটাই। এই যে প্রথম লাইনটা। তাহলে নাওএডেইজ এটার বদলে একটা কিওয়ার্ড ইউজ করতে পারি। এট প্রেজেন্ট এ লট অফ পিপল আর সাফারিং ফ্রম স্ট্রেস রিলেটেড ডিজিজেস, ইলনেস ডিজিজেস। তো এই যে সিনোনিম ইউজ করলাম, সাফার ফ্রম কে বানাই ফেললাম আর সাফারিং ফ্রম। তো এইভাবেই কিন্তু প্যারাফ্রেজিং করা যায়, হুবহু না লিখে একটু চেঞ্জ আনা যায়। এখন দ্য রিজনস অফ দিস স্ট্রেস রিলেটেড ইয়া। তো ইন্ট্রোতে কিন্তু ২ টা ছোট করে কারণ বলতে হবে, ২ টা রিজন। এই প্রবলেমের রিজন ২ টা কি? যেমন একটা হলো কি এক্সটেন্ডেড অফিস ডিউটিস অ্যান্ড ইকোনমিক কন্ডিশন। তো ইকোনমিক কন্ডিশন এবং এক্সটেন্ডেড অফিস আওয়ার এই ২ টা কারণে মানুষ স্ট্রেস ফিল করে। আর এটার সলিউশন কি হতে পারে? টু সলিউশন। টু সলিউশনও এখানে ছোট করে লিখে রাখতে হবে ইন্ট্রো প্যারাগ্রাফে। ২ টা সলিউশন কি? উই শুড স্পেন্ড মোর টাইম উইথ নেচার অ্যান্ড উই শুড শেয়ার আওয়ার প্রবলেমস উইথ আওয়ার ফ্যামিলি। তো এই হলো ২ টা পসিবল সলিউশন। তো আপনার কিন্তু ইন্ট্রো প্যারাগ্রাফ শেষ। তারপর আপনি যখন মেইন বডি 1 এ যাবেন, মেইন বডি 1 প্যারাগ্রাফে যাবেন, তখন আপনি কি লিখবেন? শুধু প্রবলেম, যে ২ টা প্রবলেম, 2 প্রবলেমস, এই প্রবলেমস গুলোকে নিয়েই ৫-৬ টা সেন্টেন্স আপনার লিখতে হবে। কি লিখবেন? এই যে এগুলার রিজন লিখবেন, কিছু এক্সাম্পল দিবেন, তারপর এক্সপ্লেইন করবেন। এইগুলা করে ৫-৬ টা সেন্টেন্স এটার জন্য। তারপর আপনি মেইন বডি 2 তে যাবেন, প্যারাগ্রাফ নাম্বার 3 যেটা। প্যারাগ্রাফ নাম্বার 3 তে গিয়ে সলিউশন, 2 সলিউশনস, সলিউশনস গুলাকে নিয়ে রিজন লিখবেন, এক্সপ্লেইন লিখবেন, তারপর এক্সাম্পল দিবেন। ফর এক্সাম্পল, ইন বাংলাদেশ উই stay with our family members and we share our problems with our parents and elderly persons, so we feel relieved. And uh, people who lives in village spends more time close to nature, that's why they don't feel so much stress. তাহলে এই ধরনের কিছু এক্সাম্পল দিবেন, তারপর সেটা রিজন দিবেন, রিজন দিয়ে এক্সপ্লেন করে যে এই প্রবলেমের সলিউশনগুলো এই ২ টা হতে পারে। এই হলো আপনার মেইন বডি 1, মেইন বডি 2 গেল। তারপর ইন কনক্লুশন। কনক্লুশনে কি? এই যে এতক্ষণ যেই কথা বলছি সেগুলারই আবার একটু ঘুরায় ফেরায় প্যারাফ্রেজ করে নতুন করে। তাহলে ইন কনক্লুশন we can say that stress related diseases can be solved by these two ways, in these two ways, and the problems related to these problems are affecting our সোসাইটি ইন মেনি ওয়েজ। তাহলে এই যে কি প্রবলেম হয়, কি সলিউশন হয় এবং সেটার জন্য কি কনক্লুশন দেওয়া যায় সেটা আপনি ইন শর্ট স্পেসিফিকলি লিখে ফেললেন। তাহলে এখন আরেকটা জিনিস হলো, সবার প্রশ্ন থাকে যে ইন্ট্রো প্যারাগ্রাফে কয়টা লাইন হওয়া উচিত, সেন্টেন্স কয়টা হওয়া উচিত? আমি মনে করি ৩টা থেকে ৪টা সেন্টেন্স। মেইন বডিতে তো অলরেডি বললামই,
5টা থেকে 6টা সেন্টেন্স, কারণ আপনাকে তো 250 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম। 250 ওয়ার্ড না লিখলে মার্কস কাটা দিবে উল্টা আরো। 250 ওয়ার্ডের চেয়ে বেশি ওয়ার্ডই লেখা ভালো, সেফ। 270 ওয়ার্ড কমসে কম। এখন 270 ওয়ার্ড তো আপনি হঠাৎ করে লিখতে পারবেন না, গিয়ে বাসায় অনেকদিন লিখে প্র্যাকটিস করতে হবে। এবং 270 ওয়ার্ড ফিল আপ হওয়ার জন্য এক একজনের হাতের লেখা অনুযায়ী কার কতগুলা পেজ লাগে সেটাও একটা বিষয়। তো এই জিনিসগুলা বাসায় প্র্যাকটিস করতেই হবে, খালি ক্লাস দেখলে কাজ হবে না। তাহলে এই কনক্লুশন 3 সেন্টেন্স বা 2 সেন্টেন্সে হলেই হলো। এই হলো টোটাল, এতগুলো সেন্টেন্স লিখলে 270টা ওয়ার্ড হয়ে যাওয়ার কথা। এবং 5-6টা যে সেন্টেন্স লিখবেন সবগুলা সিম্পল সেন্টেন্সে লিখলে হবে না, গ্রামারে যেগুলো ইউজ দেখাইলাম সেই ইউজগুলো করতে হবে, তাহলেই সেন্টেন্সগুলো অনেক বড় হবে, অনেকগুলো ওয়ার্ড থাকবে, ওয়ার্ড কাউন্ট বাড়বে। তো এই টাইপসের কোয়েশ্চেন একটা আসতে পারে প্রবলেম সলিউশন। তাহলে 3 টাইপস দেখলাম, প্রবলেম সলিউশন দেখলাম, বোথ ডিসকাস বোথ ভিউজ দেখলাম, এগ্রি ডিসএগ্রি দেখলাম। তারপর আরেকটা দেখব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এইটাও সেম, এই যে এই আনসারের মতোই। এই জায়গায় 2টা প্রবলেম 2টা সলিউশন লিখছিলাম, এইখানেও আনসারে 2টা অ্যাডভান্টেজ আর হলো 2টা ডিসঅ্যাডভান্টেজ আমরা লিখব। প্রথমে যে প্রথম প্যারাটা ইন্ট্রোতে হলো 2টা অ্যাডভান্টেজ লিখব, অ্যাডভান্টেজ, তারপর 2টা ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এখন কিছু কিছু প্রশ্নে এই কথাটা বলে দেয়, ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ। মানে কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলোর তুলনায়, অসুবিধাগুলোর তুলনায় সুবিধাগুলা কি বেশি গুরুত্বপূর্ণ কিনা। তো সেটার জন্য লাস্টে একটা সেন্টেন্স দিতে হয়, ইন মাই অপিনিয়ন আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আর মোর ইউজফুল অর ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, তাহলে অসুবিধাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু সুবিধাগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এই লেজটা যদি থাকে তাহলেই এই কথাটা বলবো, এই লেজটা যদি না দেয়া থাকে তাহলে শুধুই এটা দেয়া থাকবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তাহলে শুধু এই যে এইটুক পর্যন্ত লিখেই স্টপ, 2টা অ্যাডভান্টেজ 2টা ডিসঅ্যাডভান্টেজ। এখন লিখার পর এই যে এই প্যারাটায় আমরা কি করব, প্রথমে অ্যাডভান্টেজ 2টা সেটা লিখবো, সেটা রিজন লিখবো, এক্সাম্পল লিখবো, এক্সপ্লেইন লিখবো। তারপর মেইন বডি 2তে যখন চলে আসবো, এখন আমাকে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে লিখতে হবে, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে রিজন দিব, এক্সাম্পল দিব, এক্সপ্লেইন করব, 5-6টা সেন্টেন্স হলো। তারপর কনক্লুশনে গিয়ে কি, ইন কনক্লুশন। এখন এখানে কোয়েশ্চেনটা কি ছিল, হোয়াট ইট আস্ক, কমন ওয়ার্ডিং। ওকে, এখানে একটা এক্সাম্পল কোয়েশ্চেন, হ্যাঁ এই যে, সাম পিপল বিলিভ দ্যাট লিভিং ইন এ সিটি হ্যাজ মোর অ্যাডভান্টেজেস দ্যান লিভিং ইন কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে কি, ভিলেজ, তাহলে এটা সিনোনিম ভিলেজ। এই যে, ইট ইজ থট দ্যাট living in or staying in city is more advantageous or beneficial than living in villages. প্যারাফ্রেজিং প্রথম লাইন করে ফেললাম। তারপর এটার অ্যাডভান্টেজগুলো ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে কিনা, তাহলে তার আগে কি করতে হবে, 2টা অ্যাডভান্টেজ এবং 2টা ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে। অ্যাডভান্টেজ কি, সিটিতে থাকার 2টা অ্যাডভান্টেজ দিতে পারেন, দ্য facilities of modern life are available, and 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 কি আরেকটা হলো যে দ্য দ্য চিকিৎসা সুবিধা, হ্যাঁ বলতে পারেন, দ্য ফ্যাসিলিটিস ফর মেডিকেল ট্রিটমেন্টস আর ভেরি ইজি টু গেট। তাহলে এই হলো 2টা অ্যাডভান্টেজ, একটা কি, সব ধরনের সুযোগ সুবিধা অ্যাভেলেবল থাকে, অ্যান্ড তার সাথে মেডিকেল সুবিধাগুলোও থাকে। তো এই হলো 2।
তো এই হলো আমরা ২ টা ইয়ে দেখতে পারি, অ্যাডভান্টেজ দিতে পারি। এখন ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হলো এই যে এয়ার পলিউশন ইন দ্য সিটিজ, আর আরেকটা হলো ট্রাফিক জ্যাম, যেটা সিটিতে পাওয়া যায়, ভিলেজে থাকে না। তাহলে এই হলো ২ টা অ্যাডভান্টেজ। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। এই যে আমি এখানে যে বলতেছি উত্তরগুলো, এটা তো আমার চিন্তাভাবনা। প্রতিটা মানুষের চিন্তাভাবনা ভিন্ন। আপনার মাথায় যেই রিজন আসবে আপনি সেটাই দিবেন। কিন্তু কোয়েশ্চেনটার সাথে যেন লজিক্যাল হয়। যেমন এই যে সিটিগুলোতে অনেক বিশ্ববিদ্যালয়, অনেক ভালো, ভালো স্কুল থাকে। আপনি এটা বলতে পারেন, এডুকেশনাল ফ্যাসিলিটিস আর এভেইলেবল ইন সিটি দেন ইন ভিলেজ। অবশ্যই দিতে পারেন। তো আপনার জাস্ট এই অ্যাডভান্টেজ ২ টা, ডিসঅ্যাডভান্টেজ ২ টা লিখলেন, অ্যান্ড লাস্টে যেহেতু আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ বলছে, আপনার দিতে হবে, "ইন মাই ওপিনিয়ন, আই থিংক লিভিং ইন সিটি ইজ মোর বেনিফিশিয়াল দেন লিভিং ইন ভিলেজ।" আবার কেউ চিন্তা করতে পারে যে ডিসঅ্যাডভান্টেজ গুলা বেশি ইম্পোর্টেন্ট, ট্রাফিক জ্যাম এবং এয়ার পলিউশন। তো সে বলতে পারে, "আই থিংক দ্য ডিসঅ্যাডভান্টেজেস আর আউটওয়িং দ্য advantages. So living in city is not that much beneficial for me or for us." তাহলে সে হয়তো ভিলেজকে প্রেফার করতেছে। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এমন কোনো বিষয় না যে আমি যেভাবে বলবো, আমি যে কারণ বলবো সেটাই লিখতে হবে। আপনাদের ব্রেইনে যেটা বলবে আপনারা সেটাও ইউজ করতে পারবেন। জাস্ট লজিক্যাল রিজন হইতে হবে। তো এই গেল এই প্রবলেমের জন্য ২ টা অ্যাডভান্টেজ নিয়ে একটা মেইন বডি প্যারাগ্রাফ গেল, ২ টা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে গেল, এবং কনক্লুশনে গিয়ে আপনার মতামত দিলেন। এখন ৫ নাম্বার টাইপ অফ কোয়েশ্চেন ৫। এই ৫ এর কোয়েশ্চেনটা হলো আপনাকে ডিরেক্ট কিছু কোয়েশ্চেন আনসার করবে, জাস্ট কোয়েশ্চেনের আনসার করবেন আপনি। কিভাবে? এস এর মধ্যে। এখন ২ টা বা ৩ টা কোয়েশ্চেন থাকতে পারে। যেমন ধরেন, হোয়াই ইজ দিস কেস? এটা কেন ঘটে? এটা একটা পজিটিভ না নেগেটিভ ডেভেলপমেন্ট? আর হলো, হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড হাউ কুড দিস বি সলভড? মানে এটার পিছনে কারণ কি এবং এটা কিভাবে সলভ হতে পারে? তাহলে এই যে এইখানে আপনি কি দিতে পারেন, কোয়েশ্চেনটা একটু পড়ি। মোর অ্যান্ড মোর পিপল আর চুজিং টু ওয়ার্ক ফ্রম হোম, হোয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ হ্যাপেনিং? এই যে একটা কোয়েশ্চেন করলো, কেন এটা হচ্ছে? আর এটা কি একটা পজিটিভ বা নেগেটিভ ডেভেলপমেন্ট নাকি? পজিটিভ ডেভেলপমেন্ট মানে কি? এটা কি ভালো একটা কাজ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, নাকি একটা খারাপ একটা কাজ? কাজ না, জাস্ট একটা খারাপ দিক বা ভালো দিক। তাহলে এটার পেছনে প্রথম কোয়েশ্চেনটা কি? এই যে এই কোয়েশ্চেনটা মেইন বডিতে, তাহলে এই কোয়েশ্চেনটা নিয়ে আনসার করতে হবে। তা আনসারে যখন আমি যাব, আনসারে ইন্ট্রো প্যারাগ্রাফটা লিখবো। এইখানে যে স্টেটমেন্টটা দেয়া আছে এটার আগে প্যারাফ্রেজিং করতে হবে। প্যারাফ্রেজিং কিভাবে করব? নাওএডেজ পিপল আর মোর ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং ফ্রম হোম। এই তো আমি আমার মতো লাইন বলে ফেলছি, কোয়েশ্চেনের সাথে মিলে নাই, গ্রামারও ইউজ করে ফেললাম। Nowadays people are more interested in working from home বা ওয়ার্কিং ইন ফ্রিল্যান্সিং ওয়ে। ফ্রিল্যান্সিং মানে অফিসে না গিয়ে কাজ করা বোঝায়। এটাও একই মিনিং, একটা সিনোনিম। তো ইন্ট্রোতে প্রথম লাইনটা প্যারাফ্রেজিং করে লিখলাম, তারপরেই নেক্সট লাইনে কি ছোট করে আনসারটা লিখতে হবে। ২ টা আনসার দিতে পারি যে এটা কেন হচ্ছে। ডিউ টু ইনক্রিজিং availability of freelance works works or jobs। মানে প্রচুর ফ্রিল্যান্স জবস দিন দিন বাড়তেছে। তো সেই জন্য মানুষ এখন বাসায় বসে কাজ করাটা পছন্দ করে। আরেকটা কারণ কি হইতে পারে, এই যে এই এই কারণটা এটা ঘটতেছে কেন? আরেকটা কথা হলো যে ফ্লেক্সিবল ওয়ার্কিং শিডিউল। ফ্লেক্সিবল মানে কেউ চাইলে রাতের বেলা কাজ করতে পারে এসব। দিনের বেলায় যে অফিস আওয়ারে করতে হবে এমন কিছু না। ফ্লেক্সিবল ওয়ার্ক স্কেডিউল। এই হলো ২ টা কারণ গেল। তারপরে ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট? তাহলে এটার আপনি বলবেন, ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন দিস ইজ এ পজিটিভ development because
It gives the workers freedom and more time to relax with family. হয়ে গেল, আনসার হয়ে গেল। এখন এই আমার ইন্ট্রো পার্টটা চলে গেল। ইন্ট্রো পার্টটা হয়ে যাওয়ার পর এখন আমার কি মেইন বডি 1। তো মেইন বডি 1 প্যারাগ্রাফে আমি কি লিখবো? শুধুমাত্র এই যে এইটার যে কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনটার আনসারের উপর একটা প্যারাগ্রাফ। এবং এখানে দুইটা আনসার অলরেডি আমরা আগে লিখে ফেলছি, ডিউ টু ইনক্রিজিং অ্যাভেলেবিলিটি, এইটা। তাহলে দুইটা কারণ আমার রিজনও কিন্তু হয়ে গেছে, দুইটা রিজন। এই যে 2 রিজনস, এখন এই 2 রিজনসকে আমার কি করতে হবে? এক্সপ্লেইন, ইলাবোরেট এবং এক্সাম্পল। তো এক্সাম্পল, বাংলাদেশের এক্সাম্পল দিতে পারো। ইন বাংলাদেশ nowadays young people are more interested in joining these kinds of freelancing jobs where they can work in night and continue their study in daytime. তারপর আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনি জাস্ট এর ন্যারেটিভটাকে 5-6 সেকেন্ড 5-6 সেন্টেন্স বড় করলেন। এই গেল একটা। তারপর মেইন বডি 2। মেইন বডি 2 তে কি করবেন? 2 তে আপনার এই যে ইজ ইট এ নেগেটিভ আর পজিটিভ ডেভেলপমেন্ট, এই প্রশ্নটাকে এখন এই প্যারাগ্রাফে স্পেশালি কাজ করতে হবে। তো অলরেডি আপনি বলছেন যে এটা হলো একটা, ইন মাই অপিনিয়ন দিস ইজ এ পজিটিভ ডেভেলপমেন্ট, এবং এটার পিছনে দুইটা কারণ দিয়েছেন, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার এবং ফ্যামিলি লাইফকে সময় দিতে পারে। তাহলে এইটার পিছনে এখন লজিক আপনার আছে। তাহলে এই যে রিজন কি, নাওএডেজ যে ট্র্যাডিশনাল জব সেগুলো কি অনেক রিজিড টাইম ফ্রেম, তাহলে আমরা ফ্যামিলির সাথে বেশি সময় কাটাতে পারি না। তাই মানুষ এখন এইগুলো জবকে পছন্দ করতেছে, যাদের ফ্যামিলিকে সময় দিতে পারে এবং তাদের নিজেরও সেলফ রিলেসের দরকার আছে, না হলে তারা স্ট্রেস রিলেটেড অনেক ডিজিজে এফেক্টেড হয়ে যায়। তাহলে রিজন হলো। এক্সাম্পল দিবেন, ইন ঢাকা multinational companies have a huge time shi- time shift of work, and the high paid jobs needs the responsibility and the commitment from their employers that affects their mental health. এই যে মেন্টাল হেলথ এবং এই ডিপ্রেসড হয়ে যাচ্ছে, হাই পেড জব কিন্তু তারা ডিপ্রেসড, তো এই প্রবলেমগুলো হচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় যে এটা হলো একটা পজিটিভ ডেভেলপমেন্ট, যে মানুষ এখন ফ্রিল্যান্স জব বা বাসায় বসে জব করার চুজ কেন করতেছে। তাহলে রিজন দিলেন, এক্সাম্পল দিলেন, ইলাবোরেট করলেন, সব কিছু দিয়ে 5-6 সেন্টেন্স বানিয়ে লিখলেন, 5-6টা সেন্টেন্স হলো। তাহলে মেইন বডি প্যারাগ্রাফ 2 চলে গেল। তারপর আসলো আমার কনক্লুশন প্যারাগ্রাফ। কনক্লুশন প্যারাগ্রাফে, তো ইন কনক্লুশন আই থিঙ্ক এই প্রবলেমের জন্য মানুষ এখন হোমওয়ার্ক করতেছে, বাসায় বসে জব করতেছে, এবং আমি মনে করি যে এই কারণে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয়ে গেল আপনার কনক্লুশন। তো এই হলো আপনার এসে হয়ে গেল। তাহলে এই যে ডিরেক্ট টাইপস কোয়েশ্চেন্স, এটা কিন্তু আমি যে পরীক্ষা দিয়েছিলাম 6 মাস আগে, ডিরেক্ট এই টাইপসেরই একটা কোয়েশ্চেন আসছিল, এবং সেটা আসছিল হলো যে পপুলেশন গ্রোথ নিয়ে। তো এটা একটা রিসেন্ট টাইমের কোয়েশ্চেন বানাইছে, যে আগে খুব বেশি এই টাইপের কোয়েশ্চেন আসতো, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে হলো প্রবলেম সলিউশন, তারপর ডিসকাশন, তারপর এগ্রি ডিসএগ্রি। ডিসকাশনটা এখনো আসে, বোথ ভিউস এর কোয়েশ্চেনটা খুব বেশি আসে। এগ্রি ডিসএগ্রি আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখন একটু কম আসে, কারণ এটা অনেকটা ইজি। কিন্তু এই যে ডিরেক্ট কোয়েশ্চেনটা এখন বেশি আসা শুরু করছে। তো এই জিনিসগুলো হলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর লাস্টে 6 আরেকটা কোয়েশ্চেন, এইটারও অনেকটা ডিরেক্ট কোয়েশ্চেনের মতোই চিন্তা করতে পারেন। এখানেও 2-3টা কোয়েশ্চেন বলে এবং সেইটার মধ্যে আপনার জাস্ট অপিনিয়ন দেওয়া। এই যে চাইল্ডহুড obesity is becoming a serious problem in many countries. What are the reasons? তো এটার 2টা রিজন লিখবেন, এবং এবং হোয়াট ক্যান বি ডান টু অ্যাড্রেস ইট, মানে কি সলিউশন। এটাও অনেকটা প্রবলেম সলিউশন কোয়েশ্চেনের মতোই হয়। তো এটা হলো 6 নাম্বারটা, আসলে নতুন একটা এডিশন কোয়েশ্চেনে, মিক্সড কোয়েশ্চেন্স। তো এটাকে আপনারা জাস্ট লাইক প্রবলেম সলিউশন
আর হলো মানে টাইপ 3 এবং টাইপ 5 এদের সাথে ম্যাচ করতে পারবেন। টাইপ 3 এবং টাইপ 5 এর মতো। জাস্ট লাইক টাইপ 3 অ্যান্ড 5 টাস্ক। তো এই হলো টাস্ক 2 এ কত ধরনের কোয়েশ্চেন আসে এবং তার একটা ইন জেনারেল কিভাবে আনসার করতে হয়, প্যারাগ্রাফিং করতে হয় সেগুলো নিয়ে আজকে কথা বললাম। এখন রিডিং শেষ করতে হলে আরও একটা ক্লাস লাগবে জানি, কিন্তু তার আগে আপনাদের বাসায় তো করতে হবে। টাস্ক 1 এর আরও কিছু টাইপস আছে সেগুলো নেক্সট ক্লাসে কথা বলতে হবে। তারপর প্যারাফ্রেজিং এর কিছু ট্রিক্স শিখাবো। তো এই জিনিসগুলো শেষ করে অ্যান্ড আপনাদের অবশ্যই যে গিভেন লিঙ্ক দিয়ে রাখছি ieltsadvantage.com এর ওয়েবসাইট থেকে ওই লিঙ্কে ঢুকে টাস্ক 1 টাস্ক 2 এর কিছু স্যাম্পল আনসার ওইখানে দেয়া আছে, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনারা পড়তে পারেন, রেখে দিতে পারেন। সেগুলা দেখে দেখে নিজের মতন আইএলস বুক থেকে কিছু রিটেন কোয়েশ্চেন বের করে বাসায় লিখার প্র্যাকটিস করা। লিখাটা এত সহজ না যে হঠাৎ করে বসবেন লিখা চলে আসবে। দেখবেন যে প্রথমে কয়েকদিন লিখতে আধা ঘন্টা ১ ঘন্টা লেগে যাচ্ছে ১ পেজ ২ পেজ লিখতে। তারপর ধীরে, ধীরে আপনার স্পিড বাড়বে, আপনার ফ্লুয়েন্সি আসবে। তো এই হলো মোটামুটি আজকের আলোচনা। এইটুক পর্যন্ত টাস্ক 2 এর সবগুলা টাইপস অফ কোয়েশ্চেন শেষ করলাম। নেক্সট ডে আমরা হয়তো টাইপ 1 এর আরো কিছু টাইপস অফ কোয়েশ্চেন দেখব। প্যারাফ্রেজিং এর কিছু টিপস বলবো। গ্রামার তো মোটামুটি আজকে কমপ্লিট করে ফেলছি। আর হলো আমরা ইনস্ট্যান্ট এই ক্লাস চলাকালীন বসে একটা টাস্ক 2 টাইপ কোয়েশ্চেন আমি টাইপ করে করে সলভ করব এবং আপনারা দেখবেন যে ইনস্ট্যান্ট পরীক্ষার হলে বসে কিভাবে সলভ করা যায়, লিখা যায় একটা টাইম ফ্রেমের মধ্যে ওই ৪০ মিনিট সময়ের মধ্যে। তো এই হলো থাকবে নেক্সট একটা ক্লাস, তবে সেটা হলো পরে। আপাতত আজকে শুক্রবার ১৭ তারিখ মানে আগামী ২৪ তারিখ শুক্রবারে স্পিকিং টেস্ট হবে সবার এবং অন্যরা আপনার স্পিকিং শুনতে পারবে না। একজন একজন করে জয়েন করবেন, বাকিরা পরে পরে জয়েন করবে। সবাই ১৫ মিনিট স্পিকিং টেস্ট দিয়ে বোঝা যাবে যে কি অবস্থায় আছে। শুক্রবারে ২৪ তারিখ। হ্যাঁ, হ্যাঁ। আপনারা এমনিতেই তো আজকে মাত্র ৩ জন জয়েন করছেন। সো হ্যাঁ, শুক্রবারে দিই দেখি কয়জন পাওয়া যায়। ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই রইল।